নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি দেখেন আজকে মার্কেটে একটা মোটামুটি ভালো তেজি দেখা গেছে। আজকেই নিফটি 0.32% বেড়ে বন্ধ হয়েছে। তবে দেখুন এই যে তেজি, এটা কিন্তু মার্কেটে সেরভাবে কোনো বড় এফেক্ট ফেলবে না। যদি এই নিফটি এটাই 25,600 এটার ওপরে গিয়ে ক্লোজিং দিত, তাহলে কিন্তু মার্কেটে একটা তেজি আসার সম্ভাবনা ছিল। তো বর্তমানে এই যে তেজিগুলো, এইগুলোকে কিন্তু তেজি ভাবলে চলবে না। তো এরপর যদি 25,600 এই লেভেলটাকে ভেঙে দেয় এবং তারপরেই 25,700, 725 এইগুলোকে টপকাতে পারে, তাহলে আবার এই 26,000-এর দিকে যাওয়ার জন্য এই নিফটি তৈরি হবে। তবে যদি দেখেন এই যে নিফটিতে পতন দেখা যাচ্ছিল, সেইখানে একটা লো লাগিয়েছিল এই 25,318, সেইখান থেকে যদি দেখেন প্রায় কিন্তু 250 পয়েন্টের কাছাকাছি নিফটি রিকভারিও দেখিয়েছে। তো এটা মার্কেটের জন্য পজিটিভ ব্যাপার। এরপরে যদি ইন্ডেক্সের কথা বলি, নিফটি এটা 0.32% বেড়েছে। নেক্সট 50 এটা 0.38% বেড়ে বন্ধ হয়েছে। ব্যাংক বেড়েছে 0.10%। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা মোটামুটি তেজি দেখা গেছে 0.24%। মিড ক্যাপ সিলেক্ট এটা বেড়েছে 0.60%। তারপরে 100, 200, 500 এইগুলো সব 0.30%-এর কাছাকাছি বাড়া। মিড ক্যাপ 50 বেড়েছে 0.39%। মিড ক্যাপ 100 এটা 0.47% বেড়েছে। স্মল ক্যাপ 100 বাড়লো 0.35%। তারপরে স্মল ক্যাপ 50 এটা 0.40% বেড়েছে। তো মোটামুটি বেশিরভাগ ইন্ডেক্সই আজকে কিন্তু তেজি দেখা গেছে। আর যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, তবে এখানে কিন্তু আজকে পড়া শেয়ারের সংখ্যা একটু বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন 3,233 খানা স্টকের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা 1,634 খানা এবং বাড়া শেয়ারের সংখ্যা 1,501 খানা। তবে এই মার্কেট মাঝামাঝি সময়ে ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, তখন কিন্তু এই যে বাড়া শেয়ারের সংখ্যা সেটাই পড়া শেয়ারের থেকে অনেকটা বেশি ছিল। তবে মার্কেটে ক্লোজিং এর দিকে অনেক শেয়ার কিন্তু নেগেটিভই বন্ধ হয়। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো আজকে মার্কেটের টপ পারফর্মার হচ্ছে নিফটি আইটি 1.62% বেড়েছে। তারপরে নিফটি অটো এটা 0.30% বাড়লো। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.24% বেড়েছে। এফএমসিজি এটা সামান্য পতন দেখা গেছে। তারপরে মিডিয়া এটা 1%-এর উপরে পড়েছে। মেটাল সেক্টর বেড়েছে 0.55%। ফার্মা এটা 0.95% বেড়েছে। পিএসইউ ব্যাংক পড়লো 0.14%। প্রাইভেট ব্যাংক এটা 0.04% বেড়েছে। নিফটি রিয়েলটি এটা সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে এবং নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছেন 0.13% বেড়েছে। তো এই সেক্টর ওয়াইজ কিন্তু একটা মিক্স রিয়াকশন দেখা গেছে। কিছু সেক্টর পজিটিভে বন্ধ হয়েছে এবং কিছু সেক্টর নেগেটিভে বন্ধ হয়েছে। তো এই নিফটির আইটি যে এত বেড়েছে, তো এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তো অনেক বড় বড় অ্যানালিস্ট মনে করছে আইটি সেক্টর বর্তমানে আন্ডার পারফর্ম করছে এবং এই যে ফেজ সেটা খুব তাড়াতাড়ি শেষ হতে পারে এবং এইখানে একটা ভালো র্যালি আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো, তারা এই যে টেকনোলজির দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে এই এআই এর দিক থেকে নিজেদেরকে অনেকটা ইমপ্রুভ করছে। এই এআই টেকনোলজি এগুলোকে অ্যাডাপ্টও করছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ব্রোকারেজ ফার্ম এটাও মনে করছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর শেষ হাফে এই আইটি কোম্পানিগুলোতে ভালো গ্রোথ আসতে পারে। এবং দেখতে পাচ্ছেন ব্রোকারেজ ফার্মগুলো এই কোফোর্জ এবং পারসিস্টেন্ট এইগুলোর উপর পজিটিভ ভিউ দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এই এআই লেড প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে এই ক্লায়েন্টদের এনগেজমেন্ট এটা বৃদ্ধির কারণে এই আইটি সেক্টরের কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। এরপরে যদি কথা বলি বিএসসি সেন্সেক্স এটা 0.38% বেড়ে বন্ধ হয়েছে এবং এই নিফটি ব্যাংক এটাই 0.10% বেড়েছে। তো যদি দেখেন এই উইকেন্ডেই কভার করেছিলাম এই এইচএসবিসি, তারা এই যে সেন্সেক্স এটাকে একটা ভালো টার্গেট দিচ্ছে 94,000। তো এরা আশা করছে 2026-এর শেষ পর্যন্ত এই যে বিএসসি সেন্সেক্স এটা 94,000-কে টাচ করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে গোল্ডম্যান স্যাচ এরাও কিন্তু ভারতের বাজারের উপর পজিটিভ ভিউ দিয়েছে। তো এই গোল্ডম্যান স্যাচ এরা মনে করছে এই 2026-এর শেষ পর্যন্ত এই নিফটি তার বর্তমান লেভেল থেকে 14% আপসাইডে যেতে পারে। এবং দেখতে পাচ্ছেন ওভারওয়েটের রেটিং দিয়েছে। তো এই ওভারওয়েট রেটিং মানে বলতে পারেন বাই রেটিং দিয়েছে। আগে এই যে রেটিং এটা ছিল নিউট্রাল এবং এর আগেই অক্টোবর 2024-এ এই ডাউনগ্রেডও করেছিল। তো সেখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পজিটিভ নোটে ফিরছে। তো এই ব্রোকারেজ ফার্মটা মনে করছে 2026-এর শেষে এই যে নিফটি এটা 29,000-কে টাচ করতে পারে। যদি কিছু ইন্ডেক্সের তুলনায় দেখেন, দেখতে পাচ্ছেন এই যে সবুজটা এটা হচ্ছে এমএসসিআই ইএম ইন্ডেক্স এবং এই যে নীল মতোটা উঠেছে এটা হচ্ছে এমএসসিআই এশিয়া এক্স জাপান ইন্ডেক্স এবং নিচের যে দেখতে পাচ্ছেন লাল এটা হচ্ছে এই নিফটি ইন্ডেক্স। তো এই নিফটি ইন্ডেক্স বাকি ইন্ডেক্সগুলোর তুলনায় কিন্তু অনেকটাই খারাপ পারফর্ম করেছে। তো সেই অ্যাডজাস্টমেন্টের কারণেই এই যে নিফটি এটা কিন্তু একটা ভালো র্যালি দেখাতে পারে, এটাই এই ব্রোকারেজ ফার্মটা করছে। এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, তো আজকে মার্কেটে একটা আইপিও লিস্ট হয়েছে এবং এটা মনেই করা হচ্ছিল যে আইপিওটা খুব একটা ভালোভাবে লিস্ট হবে না। তো কোন আইপিও? এই লেন্সকার্ট আইপিও, এটা নিয়ে কথা বলছি। তো দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল 402 এবং মার্কেটে লিস্ট হয়েছে 390 টাকাতে। তো এই 1.74% ডিসকাউন্টে মার্কেটে লিস্ট হলো। তবে এই লিস্ট হওয়ার পর এটা আরো খারাপ পারফরমেন্স দেখিয়েছিল। দেখতে পাচ্ছেন
অনেকটাই পড়ে গিয়েছিল। তো সেখান থেকে আবার আস্তে আস্তে রিকভার হয় এবং দিনের শেষে 0.27% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি কথা বলি এই যে আইপিওটা বাজারে কিন্তু ওভার ভ্যালুয়েশনেই এসেছিল। যদি দেখেন এই পিবি রেশিও এটাই 11-র ওপরে ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে পি রেশিও এটা দেখতে পাচ্ছেন প্রায় 300-র কাছাকাছি ছিল। তো এই ওভার ভ্যালুয়েশনের কারণেই এই আইপিওটা এরকম খারাপভাবে কিন্তু মার্কেটে লিস্ট হলো। আর এরপরে কিছু স্টক বা শেয়ারের ব্যাপারে কথা বলবো যেইগুলো আজকে মার্কেটে ফোকাসে ছিল। কিছু শেয়ার ভালো পারফর্ম করেছে এবং কিছু শেয়ার খারাপ পারফর্মও করেছে। তো যদি প্রথমেই কথা বলি ট্রান্সফরমার রেকটিফায়ার্স লিমিটেড, তো এটা দেখতে পাচ্ছেন শুরুতেই একেবারে 20%-এর লোয়ার সার্কিট দিয়ে ওপেন হয়েছে এবং দিনের শেষে এই যে সার্কিট এটা একবারও ওপেন হয়নি এবং দিনের শেষে ওই 20% লোয়ার সার্কিটেই বন্ধ হয়েছে। তো কি কারণে এরকম খারাপ পারফর্ম করলো? যদি কোম্পানির নাম্বার দেখেন এই সেলস এটা তো সেভাবে বাড়েনি, 462 থেকে 2 কোটি কমেছে 460 কোটি। কোয়ার্টারলি ডাউন হয়েছে এবিটা এটাই 26% ডাউন 69 কোটি থেকে পড়েছে 51.5 কোটি। নেট প্রফিট প্রায় 46 কোটি থেকে পড়ে হয়েছে 37.4 কোটি এবং ইপিএস এটাও 25% পড়েছে। তো রেজাল্ট তো খারাপ, কিন্তু এই রেজাল্টের কারণে এমন কি হলো যে 20%-এর লোয়ার সার্কিট লাগিয়ে দিল? দেখুন এই রেজাল্টের পাশাপাশি আরো একটা খবর রয়েছে, সেই কারণে কিন্তু এটা এই 20%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে। তো কি খবর দেখতে পাচ্ছেন এই ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড কিছু ডেভেলপমেন্ট সামনে আসছে। তো কোনো প্রজেক্টে যদি এই ওয়ার্ল্ড ব্যাংক তারা ফাইন্যান্সিং করে থাকে তাহলে সেই যে প্রজেক্ট সেখানে কিন্তু এই ট্রান্সফরমারস এন্ড রেকটিফায়ার্স লিমিটেড এরা কাজ করতে পারবে না। তো এই কোম্পানির উপরে দেখতে পাচ্ছেন কিছু করাপশন এবং ফ্রডের আরোপও লেগেছে। তো এই নাইজেরিয়াতে একটা 486 মিলিয়ন ডলারের প্রজেক্টের ব্যাপারে করাপশন এবং ফ্রডের যে আরোপ সেটাই কোম্পানির উপরে কিন্তু লাগানো হয়েছে। তো এই খারাপ কোয়ার্টারলি রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফ্রডের আরোপ এর কারণের জন্যই কিন্তু 20%-এর লোয়ার সার্কিট লেগেছে। এরপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তো আজকে 5.27% পড়েছে। তো এর পেছনে কারণ কি? কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। তো যদি দেখেন কোম্পানির এই যে কোয়ার্টার টু নেট প্রফিট এটা 39% পড়ে হয়েছে 176 কোটি। বুঝতে পারছেন এই যে নেট প্রফিট এটা কিন্তু প্রায় 40%-এর কাছাকাছি পড়ে গেছে। কোম্পানির নেট প্রফিট যেখানে ছিল এই 290 কোটি সেখান থেকে পড়েছে 176 কোটি। এবং যদি কোম্পানির রেভিনিউ এর কথা বলি তো রেভিনিউ যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1451 কোটি সেখান থেকে পড়েছে 1339 কোটি। তো রেভিনিউ এবং নেট প্রফিট সব জায়গাতেই কোম্পানির যে নাম্বার সেটা খারাপের দিকে এসেছে। এর পরের কোম্পানি ট্রেন লিমিটেড, তো টাটা গ্রুপের এই কোম্পানিটা আজকের দিনে 7.42% পড়ে বন্ধ হলো। তো কোম্পানির নাম্বার এসেছিল, যদি দেখেন কোম্পানির নাম্বার এটা তো মোটামুটি ভালোই লাগবে। এই সেলস দেখতে পাচ্ছেন 16% বেড়েছে, এবিটা এটাই 26% বাড়া, সেলস এই 4157 কোটি থেকে বেড়েছে 4818 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি এটাই 335 কোটি থেকে বের হয়েছে 373 কোটি, কিন্তু এটা কোয়ার্টারলি ডাউন। এবং যদি লম্বা একটু চার্ট প্যাটার্ন দেখি, যদি দেখেন সেলস এইখানে কিন্তু কোনো প্রবলেম নেই, সেলস নিয়মিতই বেড়েছে। তবে শেষ কোয়ার্টারে মানে রিসেন্ট কোয়ার্টারে এর আগের কোয়ার্টারের তুলনায় এই সেলস কিছুটা পড়েছে, কিন্তু ইয়ারলি দেখতে পাচ্ছেন 4157 কোটি থেকে বের হয়েছে 4818 কোটি। তবে যদি কোম্পানির নেট প্রফিট দেখি এর আগের কিছু কোয়ার্টারে কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছিল, যেমন দেখতে পাচ্ছেন 712 কোটির নেট প্রফিট, 497 কোটির নেট প্রফিট, 425 কোটির নেট প্রফিট। মানে কোম্পানির যে নাম্বার সেখানে কিন্তু খুব একটা ভালো কনসিস্টেন্সি পাওয়া যাচ্ছে না। কোম্পানি তাদের যে স্টোরের সংখ্যা সেটা তো বাড়াচ্ছে, কিন্তু যেই হিসেবে স্টোরের সংখ্যা বাড়াচ্ছে সেই হিসেবে কোম্পানির যে সেলস প্রফিট এইগুলো কিন্তু খুব একটা বাড়ছে না। তো এই ইপিএসও দেখতে পাচ্ছেন একসময় এই 20-র কাছাকাছি ইপিএস ছিল, 11 ইপিএস, তারপরে 14 ইপিএস, 12 ইপিএস, সেখান থেকে কিন্তু এখন 10.60 ইপিএস দেখাচ্ছে। তবে এটা টাটা গ্রুপের স্ট্রং কোম্পানি পরবর্তীকালে তাদের নাম্বার ভালো পেশ করতে পারলে এই স্টক আবার ভালো পারফর্ম করবে এবং কোম্পানি তাদের যে স্টোরেজ সংখ্যা সেটাও কিন্তু নিয়মিতভাবেই বাড়াচ্ছে। তো সেই কারণে কোম্পানির যে খরচা সেটাও বেশি হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বিভিন্ন ব্রোকার এই কোম্পানির যে আর্নিং এস্টিমেট সেটাও কমিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকে সেল টার্গেটও দিচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন এই গোল্ডম্যান স্যাচস এরা কিন্তু এর যে আর্নিং এস্টিমেট সেটা কমিয়ে দিয়েছে। তো এই আর্নিং এস্টিমেট মানে কি? মানে অনেক বড় বড় ব্রোকার তো এটা মেনে চলে যে পরবর্তী কোয়ার্টারগুলোতে কোম্পানির নাম্বার কেমন হবে। এই যেমন এস্টিমেটের নাম্বারগুলো আসে না, যে সিএনবিসি পোল এরকম একটা এস্টিমেট করেছে নেট প্রফিটের দিক থেকে, তারপরে রেভিনিউর দিক থেকে। তো সেরকমই অনেক ব্রোকার এই যে এস্টিমেট সেটা সামনে রাখে। তো এই গোল্ডম্যান স্যাচস সেই যে এস্টিমেট সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো এই গোল্ডম্যান স্যাচস এরাই কোম্পানির যে আর্নিং এস্টিমেট সেটা প্রায় 6% কমিয়েছে। এর পরের কোম্পানি স্নাইডার ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এটা দিয়ে 6.50% পড়ে বন্ধ হলো। কোম্পানির এখানে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা তো বেড়েছে 600 কোটি থেকে বেড়ে হয়েছে 650 কোটি, কোয়ার্টারলিও ভালো। কিন্তু যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট ইয়ারলি পড়েছে এই 54.3 কোটি থেকে পড়ে হয়েছে এই 52.3 কোটি। তো এই নেট প্রফিট পড়ে যাওয়ার কারণে স্টকে কিন্তু সেলিং প্রেসার এসেছে। এর পরের কোম্পানি এথার এনার্জি লিমিটেড, তো এটা দেখতে পাচ্ছেন 4.68% পড়েছে। তবে আজকের দিনে কোম্পানির যে নাম্বার সেটা আসার কথা ছিল এবং এই যে নাম্বার সেটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। তবে যদি দেখেন স্টকটা এক বছরে প্রায় কিন্তু 106%-এর কাছাকাছি বেড়েছে এবং সেই কারণে টপ লেভেল থেকে আস্তে আস্তে প্রফিট বুকিং আসছে এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে কোম্পানির রেজাল্ট এলো। এটা কিভাবে বললাম? তো দেখতে পাচ্ছেন
এই যে রেজাল্টের টাইম এটা কত, এই 6টা 40। তো দেখতে পাচ্ছেন আজকেরই ডেট 10/11/2025। তো এই সময় করে কোম্পানি তার রেজাল্ট পেশ করেছে। তো কেমন রেজাল্ট এলো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো সেগুলো কিন্তু মিলিয়নে রয়েছে। কোম্পানি এখানে টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই 598 কোটি থেকে বের হয়েছে 940 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 672 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি এই যে ইনকাম সব জায়গাতেই ইমপ্রুভ হয়েছে। তারপরে এই যে খরচা বা এক্সপেন্সেস এটা দেখতে পাচ্ছেন এই 796 কোটি থেকে বের হয়েছে 1094 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 851 কোটি। মানে খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো এই ইনকাম থেকে এই যে এক্সপেন্সেস এটা বাদ দিয়ে দেবো, তাহলে কি হবে, এই যে পিবিটি বা এলবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স বা লস বিফোর ট্যাক্স সেটা এসে যাবে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির ইনকাম হয়েছিল 9,407 কোটি, আর সেখানে কোম্পানি খরচা করেছে 10,948 কোটি। মানে ইনকামের তুলনায় খরচা বেশি। তার মানে এই যে পিবিটি এটা কিন্তু থাকবে না, এটা এলবিটি হয়ে যাবে বা লস বিফোর ট্যাক্স। তো এটা কত দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন 154 কোটির লস এই পিবিটির দিক থেকে, যেটার আগের কোয়ার্টারে ছিল 178 কোটির লস এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 197 কোটির লস। তো দেখতে পাচ্ছেন কোম্পানির লস ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কমেছে। আর যেহেতু কোম্পানি লস করেছে সেই কারণে এই যে ট্যাক্স এক্সপেন্সেস এটা নেই। তো সেই কারণে এটাই কিন্তু কোম্পানির এই লস ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার এই 154 কোটির লস পোস্ট করেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির নাম্বার ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই ভালো বলতে পারেন, কারণ কোম্পানির এই যে লস সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কমেছে। এর পরের কোম্পানি জেএম ফাইন্যান্সিয়াল লিমিটেড আজকের দিনে 7.65% পড়ে বন্ধ হলো। যদি কোম্পানির নাম্বার দেখেন সেলস এটা তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই পড়েছে। 1191 কোটি থেকে পড়েছে 1031 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 1111 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি এখানে তো ইয়ারলি বেড়েছে 144 কোটি থেকে বের হয়েছে 262 কোটি, কিন্তু কোয়ার্টারলি ডাউন। আর মোটামুটি নাম্বার বের হওয়ার পর থেকে প্রায় কিন্তু অনেকটাই পড়ে গেছে কোম্পানিটা। দেখতে পাচ্ছেন 5 দিনে প্রায় কিন্তু 12%-এর কাছাকাছি পড়েছে। এরপরে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এটা 7%-এর কাছে পড়ে বন্ধ হলো। কোম্পানির এই যে কোয়ার্টার 2 এর নাম্বার এটা দুর্বল ছিল, তো সেই কারণেই পড়েছে। কোম্পানির এই যে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন 58.3% পড়েছে, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 252 কোটি, সেখান থেকে পড়েছে 105 কোটি। এবং এই নেট প্রফিট এটা 60.8% পড়েছে, এই 195 কোটি থেকে পড়ে হয়েছে 76 কোটি। তবে কোম্পানির এই যে রেভিনিউ এটা কিন্তু বেড়েছে, এটাই 643 কোটি থেকে 13% বেড়ে হয়েছে 729 কোটি। মানে রেভিনিউ বাদ দিয়ে বাকি যে প্যারামিটার গুলো সেখানে কোম্পানি খারাপ রেজাল্ট পেশ করেছে। এরপরে কথা বলবো ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার 40-এর কাছে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এর আগে যখন স্টকটা বেড়েছিল তখন এই 40-এর কাছাকাছি থেকেই বেড়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একবারই 40 থেকে বাড়তে বাড়তে প্রায় এরকম 73 থেকে 75%-এর মতো জাম দেখিয়েছিল। এবং কত গিয়েছিল দেখতে পাচ্ছেন প্রায় 70-72-এর কাছাকাছি গিয়েছিল। এবং এর আগেও যদি দেখেন একবারই 40-এর কাছাকাছি থেকে কিন্তু র্যালি দিয়েছিল। তো সেখানেও এটা প্রায় 20%-এর কাছাকাছি বেড়েছিল। তো এই 40 এই প্রাইসটা কিন্তু ওলা ইলেকট্রিক এর জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। তো এর আগেও দেখতে পেয়েছি যতবারই 40-এর কাছাকাছি এসেছে সেটা থেকে কিন্তু একটা ভালো রিভার্সাল নিয়েছে। তবে তারপরে কোম্পানির যে পারফরমেন্স সেটা ঘুরে গিয়েছিল, কারণ কোম্পানির যে ট্রেডিং ফরম্যাট সেটা পাল্টে গিয়েছিল। তো এর আগে কি হতো, এই যে ওলা ইলেকট্রিক এখানে আপনি ইন্টারডে করতে পারতেন, এখন কিন্তু আপনাকে সেটা ডেলিভারি নিতে হচ্ছে। মানে দিনের দিনে যে ট্রেড সেটা কিন্তু হচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে অনেক ব্রোকার এর যে টার্গেট প্রাইস সেটা কমিয়ে দিয়েছে। কোম্পানির নাম্বার খুব একটা ভালো ছিল না এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা মার্কেট শেয়ারের দিক থেকে 4 নম্বরে চলে এসেছে। তো সেখানে অন্যান্য যে কোম্পানিগুলো যেমন এই টিভিএস মোটর এরা কিন্তু প্রথম দিক বজায় রেখেছে। তো এই মার্কেট শেয়ার পড়ে যাওয়ার কারণে গোল্ডম্যান স্যাচ এরা যে টার্গেট প্রাইস সেটা কমিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এটাও কভার করেছিলাম এই যে মুডি এই ওলার যে রেটিং সেটা ডাউনগ্রেড করে দিয়েছে। তো এই ডাউনগ্রেড করে দিলে কি হবে, কোম্পানির যে লোন সেটা পেতে কিন্তু অনেকটাই অসুবিধা হবে। তো এইসব কারণের জন্য স্টকে কিন্তু আস্তে আস্তে ভালো একটা প্রেসার তৈরি হচ্ছে। তো এগুলোতে গেল কিছু পড়া শেয়ার। এবার চলুন দেখে নিই কোন শেয়ারগুলো বাড়লো। তো দেখতে পাচ্ছেন এইচবিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা 10.72% বেড়েছে। যদি কোম্পানির নাম্বার দেখেন খুবই ভালো, সেলস 135% বেড়েছে, এই 521 কোটি থেকে বেড়ে 1223 কোটি। কোয়ার্টারলিও ভালো, এবিটা 109 কোটি থেকে বেড়ে হয়েছে 544 কোটি, এটাও কোয়ার্টারলি অনেকটা বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি এটা তো প্রায় 350% বেড়েছে, এই 87 কোটি থেকে বেড়ে হয়েছে 387 কোটি, মানে 300 কোটির জাম্প। এবং কোয়ার্টারলি যদি দেখেন কোয়ার্টারলিও অনেকটাই ভালো এসেছে। তো এই রেজাল্টের পরে স্টকে এরকম ভালো তেজি দেখা গেছে। তারপরে কথা বলবো এই ন্যাশনাল অ্যালুমিনিয়াম কো লিমিটেড। তো এটা 9.61% বেড়ে বন্ধ হলো। তো যদি দেখেন কোম্পানির এই যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেটা যথেষ্ট স্ট্রং এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি 4 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির এই রেভিনিউ 3,930 কোটি থেকে 13.06% বেড়ে হয়েছে 4,443 কোটি। নেট প্রফিট এটাই 1,049 কোটি থেকে বেড়ে হয়েছে 1,429 কোটি, যেখানে প্রায় 36% জাম দেখা গেছে। এবং এই যে ইপিএস এটাও 36%-এর কাছাকাছি বেড়েছে। এর পরের কোম্পানি উনো মিন্ডা লিমিটেড। তো কোম্পানির নাম্বার ভালো ছিল, এই প্রফিট এটা ইয়ার অন ইয়ার 24% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ সেটাও 13% বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির প্রোডাক্টের যে ডিমান্ড সেটাও কিন্তু ঠিকঠাক জায়গাতেই রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে
বিভিন্ন ব্রোকারেজ ফার্ম এই স্টকটার প্রতি বুলিশ হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন নোমুরা এবং সিএলএসএ এরা যথাক্রমে এই স্টকটার যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 1493 এবং 1482। তো বর্তমানে কতই চলছে দেখতে পাচ্ছেন, বর্তমানে 1319-এর কাছাকাছি চলছে। তো এখান থেকে কিন্তু একটা ভালোই ওপর সাইডের টার্গেট দিয়েছে। তারপরে কথা বলবো টোরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটা আজকে 6.67% বেড়ে বন্ধ হলো। তো দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার টু এর যে রেজাল্ট সেটা মার্কেটের যে অনুমান সেটার থেকেও ভালো এসেছে। তারপরে প্যাট এটাই 453 কোটি থেকে বেড়েছে 591 কোটি, এবং এই যে রেভিনিউ এটাই 2889 কোটি থেকে বেড়েছে 3302 কোটি। তারপরে এই বলরামপুর চিনি মিলস লিমিটেড, এটা আজকে 6.32% বাড়লো। আর যদি কথা বলি আজকে শুধুমাত্র এই বলরামপুর চিনি মিলসই নয়, অন্যান্য যে সুগার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো যদি সেই সুগার সেক্টরের কোম্পানিগুলো দেখেন বেশিরভাগই দেখতে পাবেন আজকে কিন্তু সবুজেই বন্ধ হয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? তো গভর্নমেন্টের তরফ থেকে কিছু খবর সামনে আসতো। এখানে দেখতে পাচ্ছেন বলরামপুর চিনি আদার সুগার স্টক রাইস আপ টু 5% as গভর্নমেন্ট অ্যালাউ 1.5 MT সুগার এক্সপোর্ট ফর 2025-26। তো গভর্নমেন্ট এই যে সুগার এক্সপোর্ট তার উপরে কিছু ছাড় দিয়েছে। এর ফলে কি হবে, সুগার কোম্পানিগুলো তাদের যে প্রোডাক্ট সেগুলো বাইরে এক্সপোর্ট করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে বাইরে এক্সপোর্ট করতে গেলে আগে কিছু ট্যাক্স দিতে হতো। তো সেই যে ট্যাক্স সেখানেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন রিমুভস মোলাসেস ডিউটি। তো এই যে 50% এক্সপোর্ট ডিউটি এটা ছাড়ের ব্যাপারেই কিন্তু কথা বলা হয়েছে। আর এরপরে যদি কোয়ার্টার টু রেজাল্টের ব্যাপারে কথা বলি, আজকে অনেক কোম্পানি তাদের রেজাল্ট পেশ করবে। যেমন এখানে নাম দেখতে পাচ্ছেন ওএনজিসি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভোডাফোন আইডিয়া রয়েছে, তারপরে রিলায়েন্স পাওয়ার, তারপরে এই বাজাজ ফাইন্যান্স রয়েছে, অ্যাথার এনার্জি রয়েছে। অ্যাথার এনার্জি তো কভার করলাম। তারপরে উইওয়ার্ক ইন্ডিয়া রয়েছে, জিন্দাল স্টেনলেস, তারপরে ডোমস ইন্ডাস্ট্রিজ রয়েছে। তো এখানে লম্বা লিস্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই বাজাজ কনজিউমার কেয়ার, তারপরে ইমামি, বালাজি এমএনস রয়েছে, তারপরে এই গুজরাট গ্যাস, হুডকো, জিন্দাল স্টেনলেস, কল্পতরু, কেপিআইটি টেকনোলজি, তারপরে সি ইনফোসিস্টেম রয়েছে, সান ফার্মা অ্যাডভান্স রিসার্চ কোম্পানি, তারপরে স্পেন্সার রিটেল, বাজাজ স্টাইল রিটেল, তারপরে সুলা ভাইনিয়ার্স, এই কোম্পানিগুলো কিন্তু রয়েছে। তো কয়েকটা কোম্পানির কোয়ার্টার টু রেজাল্ট এই ভিডিওতে কভার করব। তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ক্যারিসিল লিমিটেড। তো দেখতে পাচ্ছেন রেজাল্ট আসার পরে শার্প একটা র্যালি দেখিয়েছে, প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তো নাম্বারও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। এই সেলস ইয়ার অন ইয়ার 16% বেড়েছে, 207 কোটি থেকে বেড়ে 241 কোটি। তারপরে এবিটাই 37 কোটি থেকে বেড়েছে 46 কোটি, এবং নেট প্রফিট এটাই 17 কোটি থেকে বেড়েছে 27 কোটি। এটাও কিন্তু কোয়ার্টারলি যথেষ্ট ভালো। তারপরে এই সাফারি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড, তো এটাও দেখতে পাচ্ছেন রেজাল্টের পরে র্যালি এসেছে। তো এখানেও কোম্পানির নাম্বার ভালো, সেলস এই 458 কোটি থেকে 17% বেড়েছে 534 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং এই যে নেট প্রফিট এটাই 29 কোটি থেকে 58% বেড়েছে 46.9 কোটি। তো এই রেজাল্টের পরে স্টকে র্যালি দেখা গেছে। তারপরে এই সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড, তো নাম্বারের পরে দেখতে পাচ্ছেন আজকে টোটাল 1.41% পড়ে বন্ধ হলো। তবে কোম্পানি যে নাম্বার এটা ভালোর দিকেই বলবো। এই সেলস দেখতে পাচ্ছেন এই 1716 কোটি থেকে 21% বেড়েছে 2082 কোটি, এবিটা 445 কোটি থেকে বেড়ে 552 কোটি, এবং নেট প্রফিট এতেই 304 কোটি থেকে বেড়েছে 361 কোটি, এটাও কিন্তু কোয়ার্টারলি ভালো। তারপরে ইআইএইচ অ্যাসোসিয়েটেড হোটেলস লিমিটেড, তো কোম্পানির নাম্বার কেমন এলো? কোম্পানির নাম্বার কিন্তু খারাপের দিকেই বলবো। সেলস ইয়ার নিয়ার 18% ডাউন হয়েছে, এই 70 কোটি থেকে পড়েছে 58 কোটি, এবং এটা কোয়ার্টারলিও ডাউন। তারপরে এবিটা এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি 63% পড়েছে, কোয়ার্টারলি অনেকটা ডাউন, এবং নেট প্রফিট এটাই 2.08 কোটি থেকে কিছুটা বেড়ে হয়েছে 2.77 কোটি। কিন্তু যদি দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট এইগুলো বাদ দিয়ে কোম্পানির যে নেট প্রফিট এগুলো দেখতে পাচ্ছেন 62% পড়েছে, এবং কোয়ার্টারলিও এটা ডাউন হয়েছে। তো কোম্পানির নাম্বারটা কিন্তু খারাপের দিকে এসেছে। তারপরে এই জুনিপার হোটেলস লিমিটেড, তো এই হোটেল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো খারাপ পারফর্ম করলেও এই কোম্পানিটা কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখিয়েছে। যদি কোম্পানির নাম্বার দেখেন, সেলস দেখতে পাচ্ছেন এই 215 কোটি থেকে বেড়েছে 230 কোটি, কোয়ার্টারলিও বেশি। আর যদি নেট প্রফিটের কথা বলি, এখানে তো খুব ভালো জাম্প। যেটা আগে লসে ছিল -27 কোটি লস, সেখান থেকে প্রফিটেবল হয়েছে 16 কোটি, এবং কোয়ার্টারলিও এই যে নেট প্রফিট সেটা কিন্তু প্রায় ডবল হয়েছে। এর পরের কোম্পানি রোলেক্স রিংস লিমিটেড, এটা আজকে প্রায় 2%-এর কাছাকাছি পড়ে বন্ধ হলো। কোম্পানির যদি নাম্বার দেখি এটা খারাপের দিকেই বলবো। সেলস ইয়ার অন ইয়ার 10% ডাউন, এই 300 কোটি থেকে পড়েছে 271 কোটি, কোয়ার্টারলি অনেকটা পড়া দেখতে পাচ্ছেন। এবং এই যে নেট প্রফিট যেটা আগে ছিল 49 কোটি, সেখান থেকে পড়েছে 44 কোটি, এবং কোয়ার্টারলি এটা ডাউন হয়েছে। আর এরপরে বাজাজ কনজিউমার কেয়ার লিমিটেড, তো কোম্পানির নাম্বার এসেছে, নাম্বার সলিড এসেছে। এই সেলস 229 কোটি থেকে বেড়ে হয়েছে 245 কোটি। তারপরে এবিটা দেখতে পাচ্ছেন 33.9 কোটি থেকে 44% বেড়ে হয়েছে 48 কোটি, এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এই 33 কোটি নেট প্রফিট 30% বেড়ে হয়েছে 43 কোটি। আর এরপরে নিফটি 50-র কথা একবার বলবো। তো আজকে নিফটি 50-র মধ্যে 32 খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে, এবং 18 খানা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো এখানে দেখতে পাচ্ছেন ইনফোসিস এটা 2.59% বেড়ে বন্ধ হয়েছে, বাজাজ ফাইন্যান্স এটা 1.88% বেড়েছে, তারপরে এইচসিএল টেক এটা 1.82% বেড়েছে, তারপরে কোল ইন্ডিয়া এটা 1.48% বাড়লো, এবং এশিয়ান পেন্টস এটা 1.44% বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে পড়া শেয়ারগুলো একবার দেখে নেবো। তো পড়া শেয়ারের মধ্যে প্রথমে ট্রেন্টের নাম রয়েছে 7.42% পড়েছে, ম্যাক্স হেলথ পড়েছে 3.13%, টাটা কনজিউমার
কনজিউমার এটা 2.23% পড়লো। তারপরে অ্যাপোলো হসপিটাল এটা 1.41% পড়েছে এবং ইটারনাল বা জোম্যাটো এটা 1.40% পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ এবং তার সঙ্গে সঙ্গে অনেক কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।